তৃণমূল বিজেপি দুই চোরের লড়াই, চোর ডাকাতের লড়াই। এই দুই লড়াইয়ের মাঝখানে এই রাজ্যের কোটি কোটি শ্রমিক যারা কাজ করেছেন তাদের টাকা আটকে রয়েছে, এতে বাংলা বঞ্চিত হচ্ছে। আর ইডি সিবিআই এই রাজ্যে তৃণমূলের চুনোপুটিদের যখন ধরতে আসে তখন বোঝা যায় যে সামনে ভোট আসছে। মমতার ভাই ভাইপোরা এত চুরি করতে পারছে কারণ দিদির মাথায় দাদার হাত আছে বলে। পরিযায়ী শ্রমিকরা যারা এই রাজ্যের মানুষ বেকার, তারা এই রাজ্য ছেড়ে ভিন রাজ্যে চলে যাচ্ছে শুধুমাত্র কাজ নেই বলে। যারা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের ফিরিয়ে আনার জন্য যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন 5,000 টাকা মাসিক প্রকল্প, তখন তারা ওই ভিন রাজ্যে বসেই বলছে যে 5,000 টাকায় আমাদের সংসার চলবে কি করে। স্বাভাবিকভাবে এই রাজ্যে যে পঞ্চায়েতে ব্যাপক লুট, এই ব্যাপক লুট বন্ধ না হলে এই রাজ্যে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে না। একদিকে দুর্নীতিযুক্ত পঞ্চায়েত ব্যবস্থা, অন্যদিকে আমাদের লড়াই করে আনা ইউপিএ 1 সরকারের আমলে 100 দিনের কাজের টাকা বলুন, রেগার কাজ বলুন, মিড ডে মিল বলুন, জব কার্ড বলুন, এই সমস্ত ক্ষেত্রে যে ব্যাপক লুট দুর্নীতির সিন্ডিকেট চলছে, তার ফলে যারা প্রাপক, যারা যোগ্য প্রাপক, তারা বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে রাজ্যের শাসক দলের কোনো ভূমিকা নেই, উচ্চবাচ্য নেই। একেবারে দাদা, কিন্তু মুখ্যমন্ত্রী এই যে বলছেন যে তার অনেকগুলো শ্রী রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তাই ইনি আবার কর্মশ্রী, তার ভাই প্রকল্প একেবারে সমশ্রী। এই যে 5,000 টাকা করে তিনি বলছিলেন ভাতা দেওয়া হবে, কিন্তু গতকাল তিনি যেটা বললেন যে আপনারা চলে আসুন, যে অন্য রাজ্যে আপনারা আক্রান্ত হচ্ছেন, হেনস্থার শিকার হচ্ছেন, এখানে এলে গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা দেওয়া হবে যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছেন। তাহলে মুখ্যমন্ত্রী কাজ দেবেন না ভাতা দেবেন, কোনটা? তিনি তো দুবার দুরকম কথা বলছেন। তাহলে একদমই বিভ্রান্তিমূলক কথাবার্তা। রাজ্যে তৃণমূলের একের পর এক নেতারা, আপনি দেখবেন ডিএম ইদানিংকালে ভাইরাল হয়েছে, মুর্শিদাবাদের জেলা সভাধিপতি তৃণমূলের, তিনিও বলেছেন যে আপনারা এত ভাতা পান তাহলে রাস্তা সারানোর টাকা আসবে কোত্থেকে? রাস্তার দাবি আপনারা করবেন না, রাস্তা সারানোর দাবি জানাবেন না। এই রাজ্যে ভাতা পান বলেই এসএসসি প্রাইমারির চাকরি হবে না। ওই যে প্রশান্ত বর্মন শূন্য পাওয়া ভিডিও, দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কি বলেছেন রাজগঞ্জে, উত্তরবঙ্গে বলেছেন যে এত ভাতা চলে, অতএব আপনাদের সব দাবি পূরণ হওয়া সম্ভব নয়। আসলে গোটা রাজ্য জুড়ে তৃণমূল ভোট ব্যাংক। আমরা ভাতার বিরোধী নই, আমরা বামপন্থীরা মনে করি যে গ্রামীণ অর্থনীতি, প্রান্তিক গরিব মানুষ, তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ভাতা একটা সহায়ক শক্তি হতে পারে, একটা উদ্যোগ, মানে তাকে উৎসাহজনক একটা প্রকল্প হতে পারে, কিন্তু সেটাই আলটিমেট হতে পারে না। এই সমস্যার সমাধান একমাত্র সম্ভব যদি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত এবং গ্রামীণ যে পঞ্চায়েতি ব্যবস্থা তার মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়। 100 দিনের কাজ যা গত 1.5-2 বছর ধরে বন্ধ রয়েছে, জব কার্ডের টাকা যা লুট হয়েছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র আটকে রেখেছে। দেখুন, কেন্দ্র টাকা দিচ্ছে না সেটা যেমন বিজেপির রাজনীতি, তেমন এই রাজ্যে যে চুরি হয়েছে সেটা তো তৃণমূলের চোর সরকারের ব্যর্থতা। তারা কেন দুর্নীতিমুক্ত পঞ্চায়েতি ব্যবস্থা বা 100 দিনের কাজের প্রকল্পের টাকার ক্ষেত্রে এই দুর্নীতিকে আটকাতে পারলো না? তাহলে কি ধরে নিতে হবে যে 14 তলার নবান্ন থেকে পরিকল্পিতভাবে, ঠিক যেমন সারদা নারদা এসএসসির টাকা লুট হতো, ঠিক তেমনভাবে পঞ্চায়েতের টাকা লুটের ভাগ সেটা কি নবান্ন অবধি পৌঁছেছে? তৃণমূল নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে রাজভবনের সামনে ধর্ণা দেন, দিল্লিতে গিয়ে ভোট এলে ধর্ণা দেন, আর সারা বছর ধরে কেন দিল্লির সরকারের বিরুদ্ধে কোনো কথা বলেন না? পার্লামেন্টে কেন কথা বলেন না? আচ্ছা, গোটা দেশ জুড়ে রাজস্থানে কংগ্রেসের সরকার ছিল, ছত্তিশগড়ে কংগ্রেসের সরকার ছিল, কেরালায় বামফ্রন্টের সরকার রয়েছে। তারা সুপ্রিম কোর্টে মামলা করে যে প্রাপ্য রাজ্যের টাকা তা আদায় করে আনতে পারলো। তৃণমূল নেত্রী, তৃণমূল কংগ্রেসের সরকার কোটি কোটি টাকা চোরেদের বাঁচাতে আইনি লড়াইয়ে খরচ করে। কেন 100 দিনের যে প্রাপ্য টাকা, সেই টাকা সরকার, কেন্দ্রের সরকার আটকে রেখেছে, সেই টাকা আদায় করে আনতে পারলেন না আইনি লড়াই লড়ে? কেন সুপ্রিম কোর্টে বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রের সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের তরফ থেকে এই রাজ্যের বঞ্চিতদের স্বার্থে কোনো আইনি লড়াই লড়া হয় না? আসলে কোথাও কি সর্ষের মধ্যে ভূত রয়েছে? ভোট ব্যাংকের লড়াই লড়বে, বিজেপি বলবে ওখানে টাকা চুরি হচ্ছে তাই টাকা দেবো না, আর তাতে বঞ্চিত হবে যারা সত্যিকারের যোগ্য, যারা সত্যিকারের শ্রম দিয়েছেন, তাদের টাকা আটকে থাকবে। আর তৃণমূল ভোট এলে বিজেপির বিরুদ্ধে ভোট রাজনীতির বাইনারি তৈরি করবে, আর 5 বছর ধরে শীত ঘুমে চলে যাবে। এই যে তৃণমূল বিজেপি দুই চোরের লড়াই, চোর ডাকাতের লড়াই, এই দুই লড়াইয়ের মাঝখানে এই রাজ্যের কোটি কোটি শ্রমিক যারা কাজ করেছেন তাদের টাকা আটকে রয়েছে, এতে বাংলা বঞ্চিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি করছেন, কিন্তু বাংলার বঞ্চনা নিয়ে আইনি লড়াইও লড়ছেন না, কিংবা লোকসভার ভেতরে বিজেপির বিরুদ্ধে লড়াইটাও সৎভাবে লড়ছেন না। তার ফলে বাংলার কোটি কোটি
প্রান্তিক শ্রমিক তারা বঞ্চিত হচ্ছেন। অন্য প্রসঙ্গে যাব, জীবন কৃষ্ণ সাহা, তাকে প্রথমে সিবিআই এই নবম দশমের যে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করেছিল, এবার ইডি যখন তাকে গ্রেপ্তার করতে গেল তখন আমরা দেখলাম যে তিনি একেবারে খিড়কি থেকে ঝাঁপ দিলেন ঝোপের মধ্যে। মানে এই যে বারবার তৃণমূল কংগ্রেসের কোনো বিধায়ক হোক বা কোনো নেতা হোক তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে সবসময় তারা বলে থাকে যে এটা বিরোধীদের রাজনৈতিক চক্রান্ত। তাহলে যদি তাই হবে, তাহলে ইডি যখন তাকে গ্রেপ্তার করতে গেল তাকে পালাতে হলো কেন? শুধু তাই না, নিজের ফোনটাকেও বা কেন নর্দমাতে ছুঁড়ে ফেলতে হচ্ছে? পিসি ভাইপোর বারণ আছে, তাই ফোনটাকে ছুঁড়ে ফেলতে হচ্ছে, কারণ ধরা পড়ে যাবে আসল মাথাকে। ফোনের কল রেকর্ড আর সমস্ত ব্যাংক ট্রানজ্যাকশান ফলো করলে খুব সহজেই ধরা যায় যে জীবনকৃষ্ণ সাহা জেল থেকে বেরিয়ে কাদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। 12ই আগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিটিং করে গেছেন। জেল খাটা চাকরিচোর দালাল 21-এ এমএলএ হয়েছে, তার আগে চাকরি বিক্রির দালালি করতো। তাকে তৃণমূল টিকিট দিয়েছে, তাকে এমএলএ করেছে, 1 বছর 1.5 বছর জেল খেটে এলো, তারপর সরাসরি তাকে আমরা ভাইপোর কাছে দেখতে পেলাম। আমরা তো এই রাজ্যে এই ছবি দেখতে অভ্যস্ত। ভাইপোর চারপাশে শান্তনু, কুন্তল, কালীঘাটের কাকু যারা চাকরি বিক্রির দালাল তারা ঘুরে বেড়ায়। তৃণমূলে কোনো মন্ত্রীকে আপনি খুব সহজে ভাইপোর চারপাশে দেখতে পাবেন না। ঠিক তেমন জীবন কৃষ্ণকে দেখলাম। আসলে মোবাইল ছুঁড়ে ফেলার কারণ পিসি ভাইপো কালীঘাটের কানেকশানটাকে অফ করতে চায়, কিন্তু অদ্ভুত একটা জোকারি তৈরি করছে সিবিআই ইডি। এই রাজ্যে কলকাতা শহরে আপনি একটু ঘুরে বেড়ান, দেখবেন রাস্তায় খুঁটি পোতা হচ্ছে, মানে বুঝতে পারবেন যে দুর্গাপুজো আসছে। আর ইডি সিবিআই এই রাজ্যে তৃণমূলের চুনোপুটিদের যখন ধরতে আসে তখন বোঝা যায় যে সামনে ভোট আসছে। গত 19-এর লোকসভা, 21-এর বিধানসভা, 24-এর লোকসভা এই ধরবো বলেও ধরা আর হলো না বিজেপির তৃণমূলের চোর নেতাদের। সিবিআই ইডিকে বিজেপিকে বলেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরা হবে। শুভেন্দু অধিকারী এখানে যে কথা বলেন, শুভেন্দু অধিকারী দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরের মানে পিএমও দপ্তরের আন্ডারে থাকা সিবিআই ইডি অফিসারদের বোঝাতে পারেন না। অথবা মোদি আর অমিত শাহ বিজেপি নেতাদের দিদির মাথায় হাত আছে বলে দিদির ভাই ভাইপোরা কেউ জেলের ভাত খাচ্ছে না। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর একটা ন্যারেটিভ কাজ করতে পেরেছেন। এই রাজ্যে তিনি বিজেপির এই ইডি সিবিআইকে ব্যবহার করে মমতাকে বাঁচানোর ফায়দা তুলছেন। আপনি যদি খেয়াল করেন, একের পর এক তৃণমূলের নেতা, অনুব্রত হোক, জ্যোতিপ্রিয় হোক, কিংবা সমস্ত তৃণমূলের নেতারা, মদন মিত্র থেকে শুরু করে, সেই শুরু হয়েছে অনেক আগে থেকে, তাপস পাল থেকে, এরা সবাই জেলে গেছে, কিন্তু সিবিআই চার্জশিটে এদের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ জমা করেনি অথবা জমা করতে চায়নি। ওপর থেকে নির্দেশ ছিল যে এই দিদির সরকারকে ডিস্টার্ব করা যাবে না। আরএসএসের দুর্গা, তাকে আরএসএস ডিস্টার্ব করবে এ আশা আমরাও করি না, কিন্তু বাংলার মানুষ বিভ্রান্ত হয়েছিলেন বিজেপির এই রাজনীতির ফলে। এই রাজ্যে মমতার ভাই ভাইপোরা এত চুরি করতে পারছে কারণ দিদির মাথায় দাদার হাত আছে বলে। আর দাদার হাত যদি না থাকতো, দিদির ভাই ভাইপোরা জেলের ভেতরেই ভাত খেত। জীবন একদমই, মোদির হাত না থাকলে কোথায় গেল সেই স্লোগান দড়ি বেঁধে ঢোকাবো? কোথায় গেল সেই স্লোগান যে সব চোরেদের জেলের ভাত খাওয়াবো? কোথায় গেল সেই স্লোগান ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, ভাগ শুভেন্দু ভাগ? আসলে বিজেপি দিল্লিতে ডাকাতি করছে, গোটা দেশটাকে বেচে দিচ্ছে, তাই চোর মমতার সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হিম্মত বিজেপির নেই। আরএসএস ক্রাইসিসে পড়লে মমতা সাক্ষাৎ দুর্গা আরএসএস, তিনি বিজেপিকে বাঁচান। দেখছেন না, বিহারে ইন্ডিয়া জোটের সমস্ত রাজনৈতিক দল বিজেপির বিরুদ্ধে যে যাত্রা করছে তাতে উপস্থিত হবে শেষ দিন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপো যাবেন না। সমস্ত বিরোধী সাংসদরা পার্লামেন্টে থেকে ইলেকশন কমিশন অফিস অভিযান করলেন, পিসি ভাইপোকে দেখা গেল না। গোটা দেশ জুড়ে জেপিসিতে যে 30 দিনের মধ্যে মন্ত্রী বিধায়কদের যদি তথ্য প্রমাণ জারি হয় তাদেরকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, যে সংশোধনী বিল বিজেপি এনেছে, সেই বিলের বিরুদ্ধে জেপিসিতে সমস্ত দল কথা বলবে। তৃণমূল জানিয়ে দিয়েছে তারা জেপিসিতে বিজেপির বিরুদ্ধে কোনো কথা বলবে না। কলকাতায় এনআরসির বিরুদ্ধে এত চিৎকার করবে আর ওখানে লোকসভায় দাঁড়িয়ে এনআরসির ভোটাভুটিতে অ্যাবসেন্ট থাকবে, যাতে বিজেপি খুব সহজে বিলগুলো পাস করাতে পারে। স্বাভাবিকভাবে এই যে গোপন আতা দিদি মোদির সেটিং, এই সেটিং বাইনারি বাংলার মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে। আমরাই একমাত্র বামপন্থীরা, পার্লামেন্টে আমাদের সদস্য সংখ্যা কম হতে পারে, আমরা বিজেপির বিরুদ্ধে নীতিগত প্রশ্নে সৎভাবে আজীবন লড়াই করে যাচ্ছি, ভবিষ্যতেও লড়ব। এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে গত পরশুদিন হুগলির ধনিয়াখালীতে এই যে পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা, সে প্রাপ্য টাকা ফেরানোর দাবিতে, সেই দাবিতে যখন ডেপুটেশন দিতে গেল তৃণমূলের গুন্ডাদের হাতে আক্রান্ত হলো বামপন্থী কর্মীরা, রক্তাক্ত হলো। তারপরেও আমরা এই রাজ্যে তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে কোনো কম্প্রোমাইজ করিনি। একটাও কোথাও দেখাতে পারবেন বিজেপি কোথাও এই রেগার টাকা, জব কার্ডের টাকা, এই টাকার দাবিতে কোনো পঞ্চায়েতে তৃণমূলের বিরুদ্ধে কথা বলছে? আপনি একটাও কোথাও দেখাতে মানুষকে বোঝাতে পারছি না। তো তার কারণ হচ্ছে এই যে দিদি মোদির কোটি কোটি টাকার কর্পোরেট ফান্ডিং, ইলেকট্রাল বন্ডের টাকা, এই যে মিডিয়ার এক শ্রেণীর গণতন্ত্রের যে এক শ্রেণীর দলদাসে পরিণত হওয়া, পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন অর্থ দিয়ে, লোকবল দিয়ে, বাহুবল দিয়ে, অর্থবল দিয়ে নির্বাচনকে, মানুষের মতামতকে প্রভাবিত করবার যে ব্যাপক
পুঁজিবাদী ব্যবস্থা তৈরি হয়েছে গোটা পৃথিবী জুড়ে, তারই ফসল আজকে মোদি আর দিদির সরকার। এরা বারবার দুর্নীতি থেকে নজর ঘোরাতে কখনো এসআইআর, কখনো এনআরসি এই সমস্ত ইস্যু তৈরি করছে, যাতে মানুষ যে তার রুটি রুজির সমস্যা, বেঁচে থাকার দৈনন্দিন সমস্যা, সেই সমস্যা থেকে নজর ঘোরাতে পারে। আমরা বলছি, আমরাই আইনি লড়াইয়ে 100 দিনের কাজের অধিকার ছিনিয়ে এনেছি, আমরাই রেগার কাজ চালু করার দাবিতে আইনি লড়াই খেতমজুর কৃষক সভা সংগঠনের নেতৃত্বে লড়েছি, আমরাই পার্লামেন্টে ইউপিএ 1 সরকারকে সমর্থন করেছিলাম মন্ত্রিত্বের বিনিময়ে নয়, 100 দিনের কাজের গ্যারান্টি করবার মধ্য দিয়ে। আমরাই গোটা দেশ এবং এই রাজ্যের মাটিতে দাঁড়িয়েও এসআইআরের বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে সৎভাবে লড়াইটা লড়ছি। এই রাজ্যে দাঁড়িয়ে জীবন কৃষ্ণর চাকরি চুরি হতে পারে, এই রাজ্যে এসএসসি প্রাইমারির চাকরি চুরি হতে পারে, গোটা দেশে মোদি অমিত শাহর নেতৃত্বে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হতে পারে, বাঙালিদের ওপর অত্যাচার হতে পারে, বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট এলে বাঙালি সেন্টিমেন্ট সামনে নিয়ে আসেন। মোদি আর দিদির একই মডেল। মোদির বিরোধিতা করা মানে যেমন বিজেপি ক্যাম্পেইন করে দেশ বিরোধী, দেশের বাইরে চলে যান, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দাদার কাছ থেকে শিখেছেন যে মমতার বিরোধিতা করা মানে বাংলার বিরোধিতা করা। আমরা বলছি যে মোদি আর দিদি মডেলটা এক, দুর্নীতির মডেল, চুরির মডেল, লুটের মডেল। প্র্যাকটিক্যালি মানুষের নিত্য প্রয়োজনীয় জীবনের বেঁচে থাকার যে রসদ, সেই রসদ পূরণ করতে সরকার ব্যর্থ। যে সরকার মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের গ্যারেন্টি করতে পারে না, সেই সরকারের কোনো নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। এই রাজ্যের মাটিতে দাঁড়িয়ে ইডি সিবিআই দিদি মোদির বাইনারির কাজ করছে। যদি ইডি সিবিআইকে বিজেপি নিয়ন্ত্রণ না করতো, নিরপেক্ষভাবে কাজ করতে দিত, তাহলে এতদিনে অর্ধেক তৃণমূল জেলের ভাত খেত। আর ঠিক একইভাবে এই রাজ্যে যদি বিজেপি নামক দলটা না থাকতো, তাহলে তৃণমূল এতদিন সরকারে থাকতে পারতো না। হিন্দু মুসলমান, কখনো বাঙালি অবাঙালি, কখনো এসআইআর, কখনো এনআরসি, এইসব করে বাংলার জনমতকে প্রভাবিত করছে বাইনারি তৈরি করবার মধ্য দিয়ে। এই বাইনারি ভাঙতে হবে। ইতিমধ্যে বাইনারি ভাঙছে, মানুষ তৈরি হচ্ছে। পাড়ায় সরকার সমাধান প্রকল্পে যেভাবে তৃণমূল সাধারণ মানুষ দ্বারা বিতাড়িত হচ্ছে, প্রত্যাখ্যাত হচ্ছে, যেভাবে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষের, মহিলাদের বিশেষ করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, তাতে পরিষ্কার যে এই রাজ্যে ভাতা, অনুদান এইসব দিয়ে বাংলার মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। যেভাবে বিজেপি গত 3টে নির্বাচনে বাংলায় তৃণমূল বিরোধী ভোটকে ভেঙে দিয়ে তৃণমূলের সুবিধা করে দিচ্ছিল, সেই সুবিধা আর পাওয়া যাবে না। সংখ্যালঘু মানুষরা নওশাদ সিদ্দিকীদের পাশে দাঁড়াচ্ছে। সংখ্যালঘু সম্প্রদায় তারা কালকে বর্ধমানে তাদের একটা চাকুরিজীবীদের অংশ তারা প্রতিবাদ জানিয়েছেন। আয়েশা সম্ভবত নাম, চাকুরি প্রার্থী। এই রাজ্যের আদিবাসী 26,000 চাকুরিহারার প্রতিনিধি, তিনি মারা গেছেন। এই পরোক্ষ মৃত্যুর দায় এই সরকারকে নিতে হবে। গোটা রাজ্যের মানুষ ভালো নেই, রাস্তায় চললে প্রাণ হাতে নিয়ে বেরোতে হচ্ছে। রাস্তার কোনো সারাইয়ের পিডব্লিউডির কোনো উদ্যোগ নেই। একটা বড় অংশ রাজ্যের ঘাটাল সাব ডিভিশন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তারা জলের তলায়। একটা বড় অংশ চা বাগানের শ্রমিক না খেতে পেয়ে অনাহারে দিন কাটাচ্ছে। একটা বড় অংশের পরিযায়ী শ্রমিক, তারা ভিন রাজ্যে মার খাচ্ছে, রাজ্যে ফিরে আসছে, মাত্র 5,000 টাকায় তাদের সংসার চলছে না। আমরা বলছি যদি পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে হয়, তাহলে গ্রামীণ কর্মসংস্থানের সুযোগ তৈরি করুন। আমরা বলছি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে এনে 5,000 নয়, তাদের আরও বেশি করে টাকা অনুদান দেওয়া হোক, সরকার ঘোষণা করুক। আমরা চাই যে গ্রামীণ অর্থনৈতিক ব্যবস্থা চাঙ্গা হলেই বাংলা ভালো থাকবে। এসএসসি প্রাইমারি স্বচ্ছ নিয়োগ করতে হবে। এই রাজ্যে কলকারখানা, শিল্প এইসব তৈরি করতে হবে। না হলে এই রাজ্যের মেধাবী ছাত্র, এই রাজ্যের মেধা, তারা পলায়ন ঘটবে। আমেরিকা ইতিমধ্যে আমাদের দেশের ভারতীয়দের তাদের বিতাড়িত করছে, ভিসা দিতে চাইছে না। এই রাজ্যের মেধা তারা কোথায় যাবে? দুটো হাতে কাজ নেই, নারী নিরাপত্তা নেই, হাসপাতাল থেকে শুরু করে মাঝ রাস্তা। এমনকি ইদানিংকালে তো কৃষ্ণনগরে দেখা গেল বাড়ির মধ্যে গিয়ে যেভাবে অস্ত্রের খুল্লা বাজার পশ্চিমবাংলার মাটিতে তৈরি হয়েছে, যেভাবে বেলাগাম ভাগে বোমা বারুদ অস্ত্র দাপাদাপি করছে, সমাজ বিরোধীদের দাপাদাপি বাড়ছে, যেভাবে কামারহাটিতে শিক্ষক প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন অপরাধীদের হাতে, সমাজ বিরোধীদের হাতে, তাতে বোঝা যাচ্ছে যে এই রাজ্যটা লুম্পেনদের, সমাজ বিরোধীদের হাতে, একরাশ চোর গুন্ডা বদমাইশদের হাতে। যতক্ষণ না পর্যন্ত এই সমাজ বিরোধীদের জেলের ভেতরে জেলের ভাত খাওয়ানো যাবে, যতদিন না আইনি লড়াই আর গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে এই তৃণমূলে চোরগুন্ডা বদমাইশদের তাড়ানো যাবে, আর যতদিন না এই চোরগুন্ডা বদমাইশদের শেল্টার বিজেপি সরকারকে এই রাজ্য থেকে উৎখাত করা যাবে, ততদিন এই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বারে বলবার চেষ্টা করছেন, বাঙালি সেন্টিমেন্টকে নিজের ভোট ব্যাংক বানানোর চেষ্টা করছেন। তিনি বারবার বলার চেষ্টা করছেন তিনি অর্থনৈতিকভাবে সৎ। গতকালকে তিনি বর্ধমানে বলেছেন যে উনি নাকি সরকারের কোনো টাকা নেন না। যদি সরকারের টাকা না নিয়ে কোটি টাকার সম্পত্তি শুধুমাত্র কালীঘাটের, একদম আমি বলছি কালীঘাটের একটা পরিবারের এত কোটি টাকার সম্পত্তি হয়, তাহলে সরকারি বেতন নিলে কি অবস্থায় দাঁড়াতো? সরকারি বেতন নেন না, অথচ ওনার আঁকা ছবি কে নেয়? সুদীপ্ত সেন তো আর নেন না।
ওনার বই কোথায় বিক্রি হয় একটাও কোনো তৃণমূল কংগ্রেস সমর্থকও দেখাতে পারবে না। আসলে বকলমে যে দল বলে আমরা চাঁদা নিই না, যে দল বলে আমরা সরকার থেকে বেতন নিই না, তারাই 11 সালে বুদ্ধবাবুর সরকারের শেষ সময়ে এমএলএদের বেতন কী ছিল, মুখ্যমন্ত্রীর বেতন কী ছিল, নিজের বেতন বাড়িয়েছেন কেন যদি নিজে বেতন না নেন? যদি বেতন না নেন, তার দলের নেতামন্ত্রীরা যারা দুদিন আগে খেতে পেত না, তারা আজকে কোটি কোটি টাকা সম্পত্তি তৈরি করতে পেরেছে কী করে? আসলে তৃণমূল মানে অপরাধ জগতে হাত পাকাতে হবে, চুরি দুর্নীতিকে একদম ক্রাইমকে অর্গানাইজ ক্রাইমে পরিণত করতে হবে। শওকত বোমবেদে এমএলএ হয়, জীবন কৃষ্ণ দালালি করতো চাকরি, সে এমএলএ হয়, ম্যাঙ্গোরা 10-12টা নারী নির্যাতনে অভিযুক্ত হয়ে এফআইআরে নাম থাকলে তারপর তৃণমূল ছাত্র পরিষদের নেতা হয়, মুখ্যমন্ত্রীর পরিবারের ভাতৃবধূ একজন কাউন্সিলর হয়ে কোটিপতি হয়ে যায়, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্য হওয়ার সুবাদে ডায়মন্ড হারবারে 7 লাখ ভোটে জিতে একজন এমপি ক টাকা বেতন পান এমপি অ্যালাউন্স হিসেবে? এই যে 1,76,000 টাকার জ্যাকেট, 2.5 লক্ষ টাকার পোশাক, কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি টাকার ঝাড়বাতি, কোটি টাকার এসকালেটার, এগুলো কোথা থেকে বসিয়েছেন? সব চুরির টাকা, লুটের টাকা। ঠিকভাবে যদি তদন্ত হয়, সারদা থেকে শুরু করে এই আরজি করের ধর্ষণকাণ্ড পর্যন্ত যে অভিযোগ উঠেছিল যে আরজি করে হাসপাতালে জাল ওষুধের ব্যবসা, সমস্ত দুর্নীতির কেন্দ্রবিন্দু এপিসেন্টার 14 তলার নবান্ন, ক্যামাক স্ট্রিট, কালীঘাট। আর এই কালীঘাটের মাথায় ছাতা ধরে আছে নাগপুর, কালীঘাটের মাথায় ছাতা ধরে রয়েছে মোদির সরকার। স্বাভাবিকভাবে এই দুটো সরকারকেই, এই দুটো রাজনৈতিক দলকেই বাংলা থেকে তাড়াতে হবে।